হাই, আমি আরজে শ্রুতমা। আপনারা শুনছেন পকেট এফএম। আজ আপনাদের শোনাব গল্প শুধু তোমারই জন্য। আজকের এপিসোড স্ট্রং এনাফ। কলকাতার এক মাল্টিস্টার হোটেল গোল্ডেন ক্রাউনের রুম নাম্বার 1109। উষ্ণ হলুদ আলোয় যেন কারো জীবনে অন্ধকার নেমে আসছে ধীরে ধীরে। হোটেলের রুমে বিশেষ কোনো আলো তখন নেই। রুমটা এয়ারটাইট হওয়ায় ভেতরে মদের একটা হালকা গন্ধ ভেসে বেড়াচ্ছে, একটা বোটকা গন্ধ চারিদিকে, একটা দম বন্ধ করা পরিবেশ। তারই মধ্যে তখন মেঝেতে প্রায় অবচেতনভাবে পড়ে রয়েছে শালিনী। কেউ যেন জোর করে তাকে প্রচুর মদ খাইয়ে দিয়েছে। রুমে থাকা পাপোশের মতোই ঘরের এক কোনায় শুয়ে আছে সে। বলা ভালো, তাকে এভাবেই শুয়ে রাখা হয়েছে। একটু যখন শালিনীর জ্ঞান ফিরে আসে, সে বোঝার চেষ্টা করে কোথায় আছে সে। 2-3 চোখ পেট করে শালিনী বুঝতে চায় তার সামনের এই দুজন মানুষ, যাকে তার চেনা চেনা লাগছে, তারা আসলে কে, আর সেই বা এখানে কি করছে। তার তো এভাবে এখানে পড়ে থাকার কথা নয়। কিছুক্ষণ সময় পর শালিনী বুঝতে পারে কেন তার এই দুটো মানুষকে এত চেনা লাগছিল। নিজের হাতের নখ দিয়ে নিজেকে চিমটি কেটে ফিল করতে চায় শালিনী। সে যা দেখেছে সবটাই সত্যি না। জ্ঞান আছে তার। চিমটি কাটার ফলে ব্যথাটা সে বুঝতেই পেরেছে। তার মানে সামনের দুজনকে ও হ্যালুসিনেট করছে না। ওরা সত্যি সত্যি ওর প্রেমিক সৌমিক আর ওর নিজের বোন শাওনি। নিজের এতদিন তো তাই জানতো শালিনী। সৌমিক শাওনির কানের কাছে গিয়ে বলল, তুমি আমায় জিজ্ঞেস করো আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। তোমার প্রতি আমার ভালোবাসা প্রতি মুহূর্তে বেড়েই চলেছে। আসলে সময় কখনোই থেমে থাকে না। আমি এবং আমার মন এভাবেই চিরকাল তোমাকে ভালোবেসে যাবে। কিছুক্ষণের জন্য শালিনী শকড হয়ে গেল। কোনো লজিকই তার মাথায় এলো না। কেন, কি জন্য, কি প্রয়োজন ছিল? এই ধরনের নানা প্রশ্ন ওর মাথায় ঘুরতে লাগলো। অবাক হয়ে তার দিকে দেখছিল সে, কারণ এই মুহূর্তে অন্য কিছু ফিল করার মতো অবস্থায় ছিল না শালিনী। বুকের ঠিক মাঝখানটা ভীষণ যন্ত্রণা করছিল তার, যেন এক্ষুনি বুকটা ফেটে যাবে। এটাও সম্ভব? এরকমও হয় দুনিয়াতে? আসলে আজকাল মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাওয়াটা সত্যি করে দোষের নয়। কেউ কি বিশ্বাস করবে যদি সে দেখে বা দেখেছে যে মানুষ সারা জীবন তাকে ভালোবাসার কথা বলে এসেছে, স্বপ্ন দেখিয়েছে, সেই একই মানুষ তার সামনে দাঁড়িয়ে তাকে এভাবে ঠকাচ্ছে? হঠাৎ করে মায়ের মুখটা মনে পড়ে গেল শালিনীর। মনে হলো ছুটে গিয়ে মায়ের আঁচলে মুখ লুকিয়ে কাঁদে সে, কিন্তু সেই সুযোগ এ জন্মে তার পাওয়া হবে না। এদিকে সৌমিক আর শাওনি দুজনেই একে অপরের সাথে এরকম একটা মোমেন্ট কাটানোর জন্য মরিয়া ছিল। আর এভাবে কিছুক্ষণ সময় কাটানোর পর সৌমিক বলল, অলরাইট সুইট হার্ট, এবার আমাদের এখান থেকে সরে যাওয়া উচিত। আসলে সত্যি বলতে কি, এখনো তো এই মালটাকে আমি ছেড়ে দিইনি, তাই কিছু জিনিস তো আমাকে মানতেই হবে। তাই বলছি, কেউ আসার আগে এখান থেকে কেটে পড়াই ভালো। চলো চলো। আর তাছাড়া আমার মনে হয় মিস্টার রায়ও কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। এভাবেই চলছিল কিছুক্ষণ। সৌমিক বলে সে যেন বাড়ি ফিরে যায়। সৌমিক তৈরি হয় বেরোতে না বেরোতে। শাওনি শালিনীর দিকে তাকিয়ে একটা ঠোঁট বেঁকিয়ে হাসল, যেন তার অনেক দিনের পুরনো স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। শালিনীর চোখ বন্ধ আছে যাতে সে নিজেকে একটু হলেও কন্ট্রোল করতে পারে। তাহলে কি সত্যি মিস্টার রায় স্টারডাস্ট এন্টারটেইনমেন্টের 50 লাখ টাকা ইনভেস্ট করতে চাইছেন? তাও আবার এই শালিনীর জন্য? একে তো বুড়ো ভাম একটা, তার উপর আবার কত শখ। শাওনির কথা শুনে একটু মুচকি হাসল সৌমিক। তারপর আদর করে একটু গালটা টিপে আরো একবার তার মুখের কাছে নিজের মুখটা এনে বলল, তোমাকে কি আদৌ আমি মিথ্যে বলতে পারি? এভাবে কি কাউকে মিথ্যে বলা সম্ভব? আর তুমি যা বলছো সে সবই সত্যি, কারণ ওই 50 লাখ টাকা এই মুহূর্তে আমার ব্যাংক অ্যাকাউন্টে আছে। শুধু তাই নয়, আমাদের প্রোডাকশন কোম্পানির তরফ থেকে একটা নতুন শো বানানো হচ্ছে, সেখানে তোমাকেই আমি লিড ক্যারেক্টারটা দেব। আর তোমার বাবা
তিনি হবেন এই শোয়ের ডিরেক্টর। মুখ বেঁকিয়ে শাওনি এমন ভান করল যেন এটা আর নতুন কি আছে। টেবিলের ওপর ঠ্যাসান দিয়ে একটু বেঁকে দাঁড়িয়ে সে বলল, হ্যাঁ সেটা তো আগে থেকে ঠিক আছে। কেন, তুমি কিছু চেঞ্জ করার কথা ভেবেছিলে নাকি? সৌমিক হেসে ওর দিকে তাকিয়ে আর কোনো উত্তর দিল না। শাওনি ভালোই জানে সৌমিক ওর কথার অবাধ্য কখনোই হবে না। শালিনীর প্রতি হিংসা শাওনির অনেক দিন, কোনোদিনই মন থেকে মেনে নিতে পারেনি সে তাকে। তাই খানিকটা রাগ মেশানো গলায় তাচ্ছিল্যের স্বরে সে সৌমিককে জিজ্ঞেস করল, আচ্ছা আমি তো জানি মিস্টার রায় একজন ভালো মানুষ, কিন্তু এই মেয়েটা, এই শালিনীর মধ্যে কি এমন দেখলে যে রাতারাতি 50 লাখ টাকা খরচ করছেন তিনি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমাকে একটা সত্যি কথা বলো তো, ও কি আমার থেকে বেটার? সৌমিক এবার আর না হেসে পারল না। খানিকটা শালিনীকে মক করে বলে উঠল, হ্যাঁ তোমার যে এরকম জোকস বলার ট্যালেন্ট আছে জানতাম না তো। ওই মেয়েটা জাস্ট কেউ না, একজন এক্সট্রিম স্টুপিড অ্যান্ড বোরিং লেডি, যার মধ্যে না আছে কোনো চার্ম, না আছে তার কোনো নিজস্ব স্ট্যান্ড। এরকম একটা ব্যাকবোনলেস মেয়েকে কার পছন্দ হবে একটু বলবে? ও তোমার 20 আঙুলের যোগ্যও না। কথাগুলো শুনে শাওনি খুব খুশি হয়ে গেল। আসলে নিজের এরকম সুগার কোটেড প্রেইজ শুনতে খুব ভালোবাসে সে। মেঝেতে পড়ে থাকা শালিনী এবার আত্মসমালোচনার পালা। What did he just said? She is boring, unattractive. অথচ যখন তারা দুজন রিলেশনশিপে ছিল তখন তার প্রতি কথায় সৌমিক তাকে বুঝিয়ে দিত সে তার হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মেলানো মেয়েই পছন্দ করে। আর শালিনীও সব লজ্জা শরমের মাথা খেয়ে শুধুমাত্র সৌমিকের ইচ্ছের পুতুল হয়ে থেকে গেছে সারা জীবন। তাই আজ তাকে এই কথাগুলো শুনতে তো হবেই। শাওনির হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। খুব এক্সাইটেড হয়ে সে সৌমিককে বলল, মিস্টার রায়ের সঙ্গেও শুতে যাওয়ার ব্যাপারটাকে একটা স্ক্যান্ডেল বানাতে বাবার সাথে পাপাজিদেরও নিয়ে আসবো আমি এখানে। তারপর হেডলাইনে সোশ্যাল মিডিয়াতে শুধু ওর চর্চা হবে। তবে দুঃখ এটাই যে ওকে সবাই নটোরিয়াস মহিলা বলেই জানবে। আর এই এক্সকিউজটাকে কাজে লাগিয়ে তুমিও ব্রেকআপ করে নিও। হোয়াট? These two have literally planned everything. অসম্ভব ডেসপারেট কাপল। শুয়ে শুয়ে মাথায় এটাই এলো শাওনির। এদিকে সৌমিকের তো প্রেম ঝরে ঝরে পড়ছে। ও সুইটি, ইউ আর সো স্মার্ট, লেটস গো সামহোয়ার। তাছাড়া তোমার বার্থডে সারপ্রাইজটাও তো ওয়েট করছে। শাওনির কাঁধ জড়িয়ে ধরে কথাগুলো বলল সৌমিক। সত্যি? আই এম সো এক্সাইটেড, আনন্দে বলে উঠল শাওনি। একটা কাপড় দিয়ে তার চোখ দুটো বেঁধে দিল সৌমিক। তারপর তাকে ধরে ঘরের বাইরে নিয়ে গেল সারপ্রাইজ দেখানোর জন্য। এখানে সব থেকে বেশি সারপ্রাইজড হয়েছিল শালিনী নিজে। এক রাতের মধ্যে যে তার সব হিসেব নিকেশ ওলট পালট হয়ে যাবে তা সে কোনো দিন কল্পনা করতে পারেনি। মেঝেতে শুয়ে শুয়ে শালিনীর মনে হচ্ছিল গোটা পৃথিবী যেন ঘুরছে, আর তার সাথে তার মাথাটাও। এক অজানা ভয় শালিনীর বুকটা কেঁপে উঠেছিল। মনে হচ্ছিল ওর বডিতে যেন কোনো কিছুরই কোনো ফিলিংস নেই, যেন একটা ঠান্ডা বরফের ওপর লাশের মতো শুয়ে আছে সে। যা কিছু এইমাত্র ঘটে গেল সেগুলো যেন ভেতর ভেতর ওকে শেষ করে দিচ্ছিল। রাগে, ক্ষোভে, কষ্টে সে যেন পাথরের মতো হয়ে গেল। একদিক থেকে ভালোই হয়েছে, কারণ নিজের চোখে না দেখলে, নিজের কানে না শুনলে এখনো বুঝতো না যে তার সো কল্ড সিস্টার আর ফিয়ান্সে তাকে ওই ফ্যাট অ্যান্ড আগলে মিস্টার রয়ের কাছে 50 লাখ টাকার বিনিময় বিক্রি করে দিয়েছে। শুধু তাই নয়, ওই মিস্টার রয় লোকটার অনেক গুণের কথাই বাজারে ছড়িয়ে আছে। সৌমিক নাকি তার বয়ফ্রেন্ড। কথাটা ভাবলেও এখন হাসি পাচ্ছে শালিনীর। যদিও শালিনী আর সে একসাথে বড় হয়েছে, শালিনী শুরু থেকেই তাকে পছন্দ করত, এতটাই ভালোবাসত যে নিজের মায়ের শেষ চিহ্ন হিসেবে রেখে যাওয়া সমস্ত টাকা সে নির্দ্বিধায় দিয়ে দিয়েছে, যাতে সৌমিক নিজের বিজনেস স্টারডাস্ট এন্টারটেইনমেন্ট শুরু করতে পারে। উল্টে
সৌমিক তাকে কথা দিয়েছিল সে নাকি তাকে বিয়ে করবে, তাকে খুব ভালো রাখবে। তাহলে সেগুলো ডাহা মিথ্যে কথা ছাড়া আর কিছুই নয়। সত্যি সে স্টুপিড। শালিনী আর শাওনি আদপে স্টেপ সিস্টার, কিন্তু সে কোনোদিনই এ ব্যাপারটা ফিল করেনি, কারণ শাওনি কোনোদিন তাকে সেরকম ফিল করতে দেয়নি। তাহলে কি সবটাই নিছক অভিনয়? এভাবে বোকা বনে গেল সে। আর তার উপর সোনায় সোহাগা হলো গিয়ে অতনু ঘোষ। সম্পর্কের দিক দিয়ে দুর্ভাগ্যবশত তিনি হলেন শালিনীর বাবা, কিন্তু তার কি আদৌ বাবা হওয়ার কোনো যোগ্যতা আছে? এই মুহূর্তে তার মধ্যে যা চলছিল সেটা কোনোভাবেই শব্দে প্রকাশ করা ইম্পসিবল। এই লোকগুলো সবাই একসাথে হয়েছে জাস্ট নিজেদের পার্সোনাল গেইনের জন্য। এদের আসল মুখগুলো খুব নোংরা, জঘন্য, মানুষ বলে পরিচয় দিতে লজ্জা করে। কিছুক্ষণের মধ্যে তার সাথে ঠিক কি হতে চলেছে ভেবেই শালিনীর সারা শরীর কেঁপে উঠল। এভাবে নিজের মান সম্মান খুইয়ে বাঁচার থেকে সম্মানের সাথে মরে যাওয়াই ভালো। অ্যাটলিস্ট নিজের কাছে নিজেকে ছোট মনে হবে না। হঠাৎ শালিনী ফিল করলো ওর মুখের টেস্ট যেন কিরকম অদ্ভুত লাগলো। ও সারা শরীর অবশ হয়ে এলো। সঙ্গে সঙ্গে তার শরীর যেন হঠাৎ খুব উত্তপ্ত হয়ে উঠল, ঠিক যেমন হয় ধুম জ্বর এলে। মাথাটা খুব ভারী লাগছে, বোধ করে ধীরে ধীরে শক্তি কমে আসছে। শালিনী বুঝতে পারে সে যা খেয়েছে তা শুধু অ্যালকোহল নয়। অনেক কষ্টে মেঝের ওপর পাগলের মতো হাত বুলিয়ে ফাইনালি নিজের মোবাইলটা পেল। আর নিজের শেষ কনফিউশনকে কাজে লাগিয়ে স্পিড ডায়াল থেকে একটা নাম্বার ডায়াল করলো সে। কিন্তু কিছু বলতে বলতে তার চোখ দুটো বুজে এলো, ব্যাস। তারপর সবটা অন্ধকার। যখন হালকাভাবে ওর চোখ খুলল তখনও সবটা পরিষ্কার নয় ওর কাছে, কিন্তু খুব কাছে এগিয়ে আসা পায়ের আওয়াজ পেল। জ্ঞান ছিল না ঠিকই, কিন্তু পরিষ্কার বুঝলো কেউ যেন ওই মেঝে থেকে তাকে নিজের হাতে তুলে নিল। আধখোলা চোখে সে দেখতে পেল এক খুব সুন্দর চেহারার মানুষকে। তার চোখের মধ্যে যেন এক অদ্ভুত মায়া মাখানো, যেন এর মধ্যে ডুবে গেলে আর কোনো চিন্তা থাকবে না। শালিনীর নেশা জড়ানো চোখ দুটো যখন ওই মানুষটার মুখটা বোঝার চেষ্টা করছে, তখন সে দেখতে পেল তার পাতলা ঠোঁটটা। মাথাটা কাজ করছিল কিনা বুঝতে পারছিল না শালিনী, কিন্তু ওই মুহূর্তে ওই লোকটার ওপরের বাটন খোলা শার্টের ফাঁক দিয়ে উঁকি মারা বুকের মধ্যে যেন সব শান্তি লুকিয়ে আছে বলে মনে হলো শালিনীর। তার মন শরীর তার বশে নেই, তাই বিশেষ চেষ্টা করে লাভ নেই। বুঝে ফাইনালি গিভ আপ করলো শালিনী। তার লম্বা আঙুলগুলো দিয়ে খামচে ধরলো সেই মানুষটার শার্ট আর মুখটা গুঁজে দিল তার বুকের মধ্যে। তার গায়ের গন্ধ যেন শালিনীর কাছে সবচেয়ে সুন্দর লাগছিল। শালিনী নিজের শরীরের অস্বস্তি তার কাছে অসহ্য লাগছিল, যেন দম বন্ধ হয়ে আসছে। শালিনীর কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু তার সব কষ্ট চোখের জলের সাথে বেরোলেও এক অন্যরকম যাচ্ছে তার মুখে একটা হাসি খেলে গেল। একটু আগেই নিজের জীবনের সবচেয়ে খারাপ রাতের আতঙ্কে নিজেকে শেষ করে দিতে চাইছিল শালিনী। সে এখনো জানি না আজকে রাতে ঠিক কাকে সে অনুমতি দিয়েছিল নিজেকে সম্পূর্ণভাবে দেখে ফেলার, জেনে ফেলার। এক অদ্ভুত আরামে দু চোখে ঘুম জড়িয়ে এলো শালিনীর। সবচেয়ে আতঙ্কের রাত সব থেকে আরামদায়ক। ঘুম এনে দিল শালিনীর চোখে। তাই সেই ঘুমের ঘোর কাটতে একটু বেশি বেলা হয়ে গেছিল সকালে। শালিনী যখন ঘুম ভাঙল তখন তার মনে হলো অনেক দূরে কেউ যেন খুব জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে। কিছু সেকেন্ড পর সে বুঝতে পারল দূরে নয়, তারই হোটেল রুমের দরজা কেউ জোরে ধাক্কা মেরে খোলার চেষ্টা করছে। গত রাতে যে কোনো কারণেই হোক নিজেকে কন্ট্রোল করার মতো কোনো অবস্থা ছিল না শালিনীর, কিন্তু গত রাতের কোনো ঘটনাই ভোলেনি সে। তাই এভাবে দরজা ধাক্কা দেয়া দেখে সে বুঝতেই পারল তার জন্য ঠিক কি অপেক্ষা করছে। সব বুঝেও বিছানা থেকে ওঠার বা নিজেকে ঢেকে ফেলার কোনো রকম চেষ্টা করল না শালিনী। একটু বাদে একটা জোরে শব্দ করে হোটেলের দরজা খুলে গেল। শালিনীর কাছে খুব একটা আশ্চর্যজনক ছিল না যে দরজা খুললেই সে ঠিক কাদের দেখতে পাবে। দরজা খুলতেই ভেতরে ঢুকে আসলেন অতনু ঘোষ, তার সাথে তার বড় মেয়ে শাওনি। শালিনী তখনও নির্বিকারভাবে বিছানায় শুয়ে, আর তার পাশের পুরুষটি দরজার দিকে পিঠ করে শুয়ে আছে বলে তার মুখ দেখা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। ঘরে ঢুকেই অতনুবাবু এমনভাবে আচরণ করেন যেন এক বাবা তার মেয়ের চরম নির্লজ্জতার প্রমাণ পেয়ে ভীষণভাবে কষ্ট পেয়েছেন, যেন তার সারা জীবনে সমস্ত কষ্ট ও পরিশ্রম একেবারে মাঠে মারা গেল।
শাওনি মনে মনে খুব খুশি হয়েছে, তার প্ল্যান একেবারে ঠিকঠাক কাজ করেছে। রেগে মেগে পাশের টেবিলে রাখা একটা ফ্লাওয়ার ভাস নিয়ে মেঝেতে সজোরে ছুঁড়ে মারলেন অতনুবাবু। ছি, নির্লজ্জ বিহায়া! আয়নার সামনে, আয়নায় একবার নিজের মুখটা দেখ। কতখানি কতখানি কুৎসিত লাগবে নিজেকে। এই যে সম্মান তো রাখতে পারলি না, তার উপর আবার সমাজে আমার যাবতীয় রেপুটেশন, প্রেস্টিজ সব আজকের পর ধুলোয় মিশে যাবে। রাগে দাঁত কিড়মিড় করে বলে ওঠেন অতনুবাবু। আসলে উনি মুখে যতই বলুন না কেন, মনে মনে তিনিও সবটা জানেন কে করেছিল। বড় দিদি হওয়ার কারণে তার মনে যতই আনন্দ হোক না কেন, ভালো মেয়ে হওয়ার চাকরিটা সারা জীবন চালিয়ে যাবে শাওনি, এটাই ঠিক করেছিল সে। তাই তড়িঘড়ি বাবাকে থামিয়ে নিজের বোনের হয়ে সাফাই গাইতে গেল সে। বাবা, বাবা, শালিনী তো আমাদের বাড়ির একজন, আর তোমার কি সত্যি মনে হয় যে ও আমাদের বাড়ির মেয়ে হয়ে একটা বোকামির কাজ করবে জেনে শুনে? আমার মনে হয় ড্রিঙ্কে কেউ কিছু মিশিয়ে দিয়েছে, যার জন্য বোনকে এভাবে তুমি দেখছো। ওকে ওকে একবার সুযোগ দাও নিজের কথাটা বলার, প্লিজ। এইবারের মতো অন্তত ক্ষমা করে দাও। আসলে তখন ওই মুহূর্তে হোটেলের রুমে এক বাবা ও মেয়ের মধ্যে কম্পিটিশন হচ্ছিল কে কাকে টেক্কা দেবে অভিনয়। ঝাঁঝিয়ে ওঠার আগে উত্তর দেন অতনুবাবু। কি বললি? ক্ষমা করে দেব? এরকম একটা অসভ্য, অভদ্র, কুলাঙ্গার মেয়ে অতনু ঘোষের কি করে হতে পারে সেটা ভেবে আমার সারা শরীর আগে কাঁপছে। আসলে অতনুবাবু পেশায় একজন মুভি ডিরেক্টর, তাই তার ইমেজকে সবার সামনে পরিষ্কার রাখার একটা চাপ শুরু থেকেই আছে তার ওপর। তাই এভাবে শালিনীকে এক অজানা অচেনা ছেলের সাথে এক বিছানায় এভাবে শুতে দেখে কিছুতেই নিজেকে কন্ট্রোলে রাখতে পারছিলেন না তিনি। শালিনী চুপচাপ শুয়ে শুয়ে পুরো নাটকটা দেখছিল। আসলে কাল রাতের পর তার মন থেকে তার বাবার প্রতি যাবতীয় ভালোবাসা, শ্রদ্ধা প্রায় চলেই গেছে বলা ভালো। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ওর সামনে দুজন যাই করুক না কেন, তাতে যে শালিনী কোনোভাবেই কনভিন্স হবে না এটা পরিষ্কার। তাই কোনো রকম ডিফেন্ডের চেষ্টায় না গিয়ে শালিনী আস্তে আস্তে বিছানার উপর উঠে বসল আর নিজের শরীরটাকে চাদরে ঢেকে দিল। বাবার দিকে তাকিয়ে বেশ ব্যঙ্গ করে শালিনী বলল, বাবা, তুমি আমাকে যা বলতে চাইছো সেই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ব্যাপার সবকিছুই তো আমি তোমাকে দেখে শিখেছি। আমি তোমার মতো হয়েছি বাবা। লোকে বলে না, যেমন বাবা তার তেমন মেয়ে, তাই তোমার তো আমাকে নিয়ে গর্ব করা উচিত। আসলে অতনু ঘোষের একটা খুব নোংরা অতীত আছে। বিবাহিত হওয়া সত্ত্বেও পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিল অতনু, আর সেই সূত্রে শালিনীর মাকে ঠকিয়েছিলেন তিনি। যখন মাত্র 6 বছর বয়স ছিল শালিনীর, তখনই সে তার মাকে হারায়। ওই 6 বছরের ছোট্ট বাচ্চার মাকে ছাড়া যে কি অবস্থা হয়েছিল সেটা শালিনী ছাড়া আর কেউ জানে না। মাকে হারানোর ফিলিংস বোঝার আগেই তার বাবা তড়িঘড়ি তার রক্ষিতা বৈশাখী আর শালিনীর থেকে 3 বছরের বড় বোন শাওনিকে তাদের বাড়িতে এনে তোলেন। বাবাকে নিয়ে প্রত্যেকটা মেয়ের মনে একটা সুপার হিরো গোছের ইমেজ থাকে। সব মেয়েই তার বাবাকে নিজের রোল মডেল মনে করে, কিন্তু 6 বছরের বাচ্চা মেয়েটার মন থেকে ওর বাবার সম্পর্কে যাবতীয় হিরোইক ইমেজ একেবারে মুছে গিয়েছিল। হঠাৎ করে নিজের বাবাকে খুব অচেনা লেগেছিল তার। শালিনী আর কোনো সম্পর্কেই বেঁধে নেই, তাদের সাথে তার কোনো দায় নেই এই লোকগুলোকে কোনো রকম এক্সপ্লানেশন দেওয়ার। বাবা হয়ে যে নিজের সন্তানকে প্রোটেক্ট করতে পারে না, সেই লোকের বাবা হওয়া সাজে না। হঠাৎ করে তার শান্ত শিষ্ট মেয়ের মুখে এরকম বেগতিক কথা শুনে অতনু ঘোষ প্রথমে একটু বাবাচাকাই খেয়ে গেলেন। তারপর খানিকটা সামলে নিয়ে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করার ভঙ্গিতে বলেন, তুই কি আমার হার্ট অ্যাটাক করাতে চাস? আমাকে না খেয়ে কি তো শান্তি হচ্ছে না? এই কথার পরেও শালিনীর ব্যবহারে বিশেষ পরিবর্তন দেখা গেল না। উল্টে খানিক তাচ্ছিল্যের হাসি হেসে সে বলল, এই সব নিয়ে তুমি চিন্তা করো না বাবা। কথা দিচ্ছি, তুমি যদি এই মুহূর্তে মারা যাও, তাহলে 1 বছর বাদে এসে তোমার বার্ষিকে আমি নিজেই তোমার ছবির সামনে একটা বড় ফুলের স্তবক সাজিয়ে দেব। তবে কি বলো তো, তোমার মতো লোকেরা না জমের অরুচি। তাই এত সহজে যে পৃথিবীর বুক থেকে তোমার ভার কমবে তা আমি মনে করি না। রাগে মুখ লাল হয়ে গেল অতনু ঘোষের। একটা ঘর কাঁপানো চিৎকার করে তিনি বলে উঠলেন, কি বললি তুই? এত বড় সাহস! তিনি আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তখনই শাওনি মাঝখানে ঝাঁপিয়ে পড়ল। কারণ এটাই তো সুযোগ বেশ ভালো মেয়ের খেতাবটাকে হাতিয়ে নেওয়ার। যাই হোক, একটু ক্রোকোডাইল টিয়ার্স বের করে প্রায় কেঁদে ফেলল শাওনি। কাঁদো কাঁদো গলায় একটা নাকি
সুর করে বলল, এ কি ব্যবহার তোর শালু? এইভাবে মেয়ে হয়ে কেউ নিজের বাবাকে বলে? ক্ষমা চা বাবার কাছ থেকে। দেখছিস তো মানুষটার শরীর খারাপ, তার মধ্যে তুই আবার তাকে রাগিয়ে চলেছিস। ভুল করেছিস, স্বীকার করে নে। নিজেকে ডিফেন্ড করতে বাবাকে এত ছোট বড় কথা বলছিস। ছি ছি ছি, সেটা তো মোটেও ভালো দেখায় না শালু। এ তো দেখছি চোরের মায়ের বড় গলা। এই পুরো ঘটনাটা একটা জঘন্য চিত্রনাট্য, যার ডিরেক্টর, রাইটার এবং প্রডিউসার হলো শালিনীর সব থেকে কাছের মানুষগুলো। কেউ চোখ বন্ধ করে বিশ্বাস করত। যাই হোক, এখন আর পুরনো কথা ভেবে লাভ নেই। শালিনীর চোখ কুঁচকে শাওনের দিকে তাকালো, খুব শান্ত গলায় সামনে গিয়ে বলল, ক্ষমা? ঠিক কি কারণে আমার ক্ষমা চাওয়া উচিত আমাকে একটু বলবি? আমি ইয়াং, যথেষ্ট সুন্দরী, তাই আমার বয়সের একটা অ্যাডাল্ট মেয়ে এরকম কিছু করতেই পারে। আসলে শালিনী তখন সদ্য কলেজে ঢুকেছিল, তার বয়স হচ্ছে, তাই আইনত তাকে কিছু বলা যায় না। সত্যি কথা বলতে গেলে শালিনীর যা ট্যালেন্ট আছে তাতে সে ইজিলি গ্ল্যামার ওয়ার্ল্ডে নাম করতে পারত, কিন্তু তার বাড়ির লোকেরাই চায়নি যে সেরকম একটা কিছু করুক আর শাওনের জন্য কম্পিটিশন তৈরি হোক। এছাড়াও ওর মায়ের সাথে যা হয়েছে, তারপর এই লাইনটার প্রতি ঘৃণা ছাড়া মনে কিছুই নেই। তাই আর্টস কলেজে মেজর সাবজেক্টে অ্যাপ্লাই করেনি সে। তার বদলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কলকাতা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিল শালিনী। যখন এইসব নিয়ে হোটেল রুমের পরিবেশ অলরেডি গরম, তখন আরও ঝামেলা বাড়াতে শাওনী হঠাৎ বলে বসল, বাবা, আমার না মনে হচ্ছে শালিনীর হয়তো আরো পকেট মানি দরকার, আর সেজন্যই হয়তো। কথাটা শেষ করল না শাওনী, কিন্তু সে যা মেন করতে চাইল সেটা যে কারুর কাছেই পরিষ্কার। বোনকে সেফগার্ড করার নামে যেভাবে তার নামে কাদা ছেটাচ্ছিল শাওনী, সেটা সহ্য করা অসহ্য ছিল তার কাছে। ও ও শাওনীর কথার রেশ টেনে অতনুবাবু বললেন, তাহলে এই ব্যাপার? তোর টাকার দরকার? কত টাকা চাস তুই জীবনে? আমাদের টাকা পয়সা আগুন ধরেছে নাকি? I have expected better from you. শালিনী আসলে নিজের বাবাকে, বাবার অসাধারণ অভিনয় ক্ষমতা দেখে মাঝে মাঝে বেশ চমকেই যাচ্ছিল। সে ভাবতেই পারছিল না যে তার বাবা, মানে তার নিজের বাবা, এতটা কনভিকশনের সাথে বাবা হওয়ার অভিনয় করতে পারে। এই পুরোটাই তাঁকে ফাঁসানোর জন্য একটা নিছক অভিনয়। সেটা বুঝতে শালিনীর খুব একটা সময় লাগছিল না। ব্যাপারটা অনেকটা সেই শাক দিয়ে মাছ ঢাকার মতো। অনেকক্ষণ ধরেই বাবা মেয়ের এই নাট্য কোম্পানির শো দেখে বোর হয়ে গেছিল শালিনী। তাই এক প্রকার তাদেরকে ঘর থেকে ভাগাতে নিজের বিছানার পাশে শুয়ে থাকা লোকটার কাঁধে হাত রেখে তাকে পিছন থেকে একটা হাগ করে সে শুয়ে শুয়ে বাবাকে বলল, মান সম্মান যখন নষ্ট হয়ে গেছে, তাহলে নিজের প্রাণটা নিয়ে আর যেটুকু লজ্জা বাকি আছে সেটাকে সামলে এখান থেকে বেরিয়ে যাও। ও ঘুমোচ্ছে, আর আমি চাই না তোমাদের জন্য ওর ঘুম ডিস্টার্ব হোক। গিভ আস সাম প্রাইভেসি। মেয়ের কথা শুনে অতনু ঘোষ যেন আরো রেগে গেলেন। তুই একবার বাড়ি আয়, তারপরে কি করে তোর প্রাইভেসি ঠিক করতে হয় সেটা আমি তোর ঠ্যাং খোঁড়া করে বুঝিয়ে দেব। শালিনী পাত্তা দিল না, আর মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। আর তখনই দরজাটা একটু জোরে আওয়াজ হলো। শালিনী বুঝতে পারল ফাইনালি অতনু ঘোষ তার রুম থেকে বেরিয়ে গেছে। কিন্তু শাওনী তখনও সেখানে দাঁড়িয়ে। একটু নাকি গলায় সে বলল, তুই কিন্তু বাড়ি ফিরে আসিস শালু, আর যেভাবে তুই বাবার সাথে কথা বলি তার জন্য কিন্তু তোকে এক্সপ্লেইন করতে হবে। আমি তোকে এই ব্যাপারে কোনো সেফগার্ড দেব না। শালিনী ঠোঁট বেঁকিয়ে হাসল, যেন ওয়েট করে আছে তার সেফগার্ডের জন্য। যদিও শাওনী বেরোনোর সময় ফটোগ্রাফারদের ইশারা করে বলে দিল ফটোগুলো তুলে ফেলতে। মনে মনে ভাবল, দিস ইজ জাস্ট দ্য স্টার্টার সিস্টার। যাই হোক, অনেক ড্রামা তামাশা করার পর শেষ অবধি ঘরটা ফাঁকা হলো। শালিনী আস্তে আস্তে নিজের বিছানার উপর উঠে বসে কাল রাত থেকে ঘটে যাওয়া একের পর এক ইনসিডেন্টগুলো ভাবছিল। কিছুক্ষণ এভাবে বসে থাকার পর সে বিছানা থেকে নেমে নিজের জামা কাপড় গোছাতে শুরু করলো। এইসব কাজের মধ্যে সে নোটিসই করেনি কখন তার স্লিপিং পার্টনার ঘুম থেকে উঠে তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। শালিনীর কাজকর্ম চুপচাপ দেখছিল সে। তার হাতের কনুই দিয়ে বিছানায় ঠেস দিয়ে শুয়েছিল।
তুমি কি এখনই বেরিয়ে যাচ্ছ? হঠাৎ করে গলার আওয়াজ পেয়ে শালিনী খানিক চমকে গেল। তার খেয়াল হলো আসলে তার ঘরে বিছানার উপর আরো একজন শুয়ে আছে। পিছনের দিকে চোখ ফেরাতেই সে চমকে উঠল, কারণ এত সুন্দর রূপবান পুরুষ সে এর আগে দেখেনি। সে অনেক হ্যান্ডসাম ছেলে দেখেছে। সে নিজে একটা মেয়ে, তাই কোনো সুন্দর হট অ্যান্ড হ্যান্ডসাম ছেলের প্রতি তার আকর্ষণ অস্বাভাবিক কিছু নয়, কিন্তু প্রথমবার এই ছেলেটিকে দেখে তার নিজের অ্যাডাল্ট ওম্যান বলে মনে হলো, কারণ তার ম্যানলি বিউটি শালিনীর চোখে যেন অনেক ম্যাচিওর অ্যান্ড ডেভেলপড ফিলিংস নিয়ে এসেছিল। কিছুক্ষণের জন্য শালিনী স্টান্ড হয়ে গেল। সেই সিনেমা সিরিয়ালে দেখায় না, ভায়োলিন বাজছে, হাওয়া বইছে, কিছুটা সেই রকমের ফিল হচ্ছিল শালিনীর। কিছু সেকেন্ড পর হুঁশ ফিরল শালিনীর। রিকল করে বুঝতে পারল কাল রাতে ড্রাউজি স্টেটে নিজের কোন এক বেস্ট ফ্রেন্ডকে সে ফোন করেছিল। মনে মনে এই ভেবে খুশি হলো যে তার বেস্ট ফ্রেন্ড তার জন্য একটা এত হট অ্যান্ড হ্যান্ডসাম একটা অ্যামেচার অ্যাক্টর জোগাড় করে দিয়েছে। শালিনী বেশ খুশি মনে হচ্ছিল মনে মনে। অ্যাটলিস্ট হি ইজ বেটার দ্যান দ্যাট ওল্ড আগলি ফ্যাট গাই। কথাটা একটু মনে হতেই একটু ব্লাশ করল শালিনী। নিজেই নিজেকে মনে মনে বলে উঠল, এসব কি উল্টো পাল্টা তুই ভাবছিস শালিনী? নিজেই নিজের মাথায় একটা চাঁটি মেরে একটু ফিক করে হেসে ফেলল সে। ভাগ্য ভালো এসব করার সময় সেই ছেলেটির দিক থেকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিল, কারণ এভাবে যদি তাকে ব্লাশ করতে দেখে ছেলেটা, তাহলে কি ভাববে ভগবানই জানে। বিছানার উপর পার্সটা পড়েছিল। তাড়াতাড়ি করে তার ভেতর থেকে কিছু নোট বের করে নিল শালিনী। এনভেলপ তো হাতের কাছে নেই, তাই খানিকটা বাধ্য হয়ে খোলা নোটগুলো মুড়ে একটা পেপার ওয়েট দিয়ে চাপা দিয়ে রাখল বেডের পাশের টেবিলটাতে। নিজেকে আনবদার্ড দেখানোর জন্য শালিনী বলল, দিস ইজ ইউর পে ফর দ্য নাইট। অসাধারণ কাজ করেছ তুমি। ইউ আর ভেরি ন্যাচারাল। তোমার সত্যিই খুব ভালো স্কোপ আছে এই ফিল্ডে। আই গেসেস উইদিন সাম ইয়ার ইউ উইল বিকাম এ ফুল-ফ্লেজড সেলিব্রিটি ফিগার। শালিনী বিছানায় যে সুন্দর পুরুষটি শুয়ে আছে সে আর কেউ নয়, সে হল অরিজিৎ সরকার, একজন নামকরা অভিনেতা যার দেশে বিদেশে কাজের সূত্রে খুব নামডাক। In a very young age, he was managed to get a lot of appreciation and success on his own. এখন সে তার নিজের শহরে ফিরে এসেছে, তাই শালিনীর তাকে চিনতে না পারায় বেশ অবাক হয়েছে সে। Am I not popular enough to be a known face? নিজেকেই নিজের মনে প্রশ্ন করল অরিজিৎ। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখলে মনে হবে না যে এই ছেলেটাকেও কোনো মেয়ে না চিনে থাকতে পারে। কত মেয়ের স্বপ্নের মানুষ হলো অরিজিৎ, কিন্তু অরিজিৎ এখনো অব্দি নিজের মনের মতো কাউকে পায়নি। নাকি পেয়ে গেছে? এই যে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি, এর প্রতি অজান্তেই বেশ একটা অ্যাট্রাক্টেড হয়েছে অরিজিৎ। যাই হোক, শালিনীর কথাবার্তা শুনে তার মনে হলো এই মেয়েটি তাকে কোনোভাবেই চেনে না, সেজন্যই তাকে কোনো অ্যামেচার অ্যাক্টর ভাবছে। ইন্টারেস্টিং, নিজের মনেই বলে উঠল অরিজিৎ। হঠাৎ ইন্টারলকের আওয়াজে তার রিয়েলাইজ হলো যে কেউ একটা ঘরের দরজা খুলছে। সেদিকে তাকিয়ে দেখে শালিনী এই হোটেল রুম থেকে নিজের মালপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছে। তড়াক করে বিছানা থেকে উঠে তাড়াতাড়ি গিয়ে দরজা আটকে দাঁড়ায় সে। হঠাৎ এইরকম বিহেভিয়ারে শালিনী বেশ চমকে যায়। যদিও ছেলেটির গা থেকে একটা অ্যাকোমিস্টের গন্ধ আসছিল। একে তো ছেলেটা প্রচন্ড হ্যান্ডসাম, তার উপর আবার এই স্ট্রং পারফিউমের গন্ধ। শালিনী বেশ বুঝতে পারছে তার নিজের উপর থেকে কন্ট্রোল হারাচ্ছে আস্তে আস্তে। তাও নিজেকে সামলানোর জন্য খানিকটা গলা খাঁকারি দিয়ে বলে উঠল, এক্সকিউজ মি, হোয়াট আর ইউ ডুইং? তুমি চাইছোটা কি? এগুলো কিন্তু কথা ছিল না। ইউ আর ক্রসিং ইউর লিমিট। অরিজিতের দুই গালে টোল পড়ল, কারণ অরিজিৎ আর না হেসে থাকতে পারল না কথাগুলো শুনে। যতই রাগ দেখানোর চেষ্টা করুক শালিনী, এই ছেলেটির প্রতি সে যে দুর্বল হয়ে পড়েছে তা বেশ ভালোই টের পাচ্ছিল শালিনী। কারণ তার সামনে যখন সে দুগালে টোল নিয়ে হাসছিল, শালিনীর মনে হলো এর থেকে ইনোসেন্ট হাসি সে আগে কখনো দেখেনি। সারা দুনিয়ার দুঃখ ভুলে যাওয়া যায় এই হাসি থেকে। যাই হোক, হাস থেকে অরিজিতের গলা শুকিয়ে গেছিল, তাই টেবিলের ওপর থেকে গ্লাস নিয়ে একটু জল খেল সে। তারপর টেবিলের গ্লাসের
পাশে রাখা নিজের পেনটা নিয়ে ফেরত এলো শালিনীর কাছে। ওর হাতের চেটোতে একটা 10 ডিজিটের নাম্বার লিখে বলল, দিস ইজ মাই পার্সোনাল ফোন নাম্বার। এই কথাটা শুনেই আবার শালিনীর গাল দুটো লাল হয়ে গেল। যদিও ব্যাপারটা অরিজিতের চোখ এড়ায়নি, তবুও সে বলে চলে, দেন প্লিজ ফিল ফ্রি টু গিভ মি আ কল। ওয়ান মোর থিং, I do take care of my valuable consumers. সুতরাং আমি তোমাকে 20% ডিসকাউন্ট দেব। অরিজিৎ সেই মুহূর্তে নিজেই নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, কারণ ও যে কি বলছে আর কেন বলছে নিজেই জানে না। একটাই পসিবল এক্সপ্লেনেশন ওর মাথায় আসছে, সেটা হলো এই যে মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে প্রবাবলি তার প্রেমে পড়ে গেছে অরিজিৎ, তাও আবার খালি একটা রাত কাটিয়ে। অবশ্য এর আগে কোনো মেয়ের সাথে সে রাত কাটায়নি কখনো, তবে যাই হোক তার উইকেট ডাউন হয়ে গেছে এটুকু সে বুঝে গেছে। শালিনী তার এভাবে ফোন নাম্বার দেওয়ার স্টাইল দেখে বেশ ইমপ্রেস হয়েছে। তাহলে এই ছেলেটা তার ফিজিক্যাল অ্যাডভান্টেজ নিতে আসেনি? খানিকটা খুশি মনেই শালিনী বলল, অফকোর্স আই উইল কন্ট্যাক্ট ইউ ইন ফিউচার ইফ আই নিড সামওয়ান ফর সাচ সিনস। অলসো I will help you to get more valuable consumers. কিন্তু আজকে আমাকে বেরোতে হবে। বাই বাই, সি ইউ এগেন। আর দাঁড়ালো না শালিনী, নিজের ট্রলিটা নিয়ে গটগট করে বেরিয়ে গেল হোটেল রুম থেকে। সি ইউ এগেন। সেই এগেইনের জন্যই অপেক্ষা করে রইল অরিজিৎ। কবে আসবে সেই দিনটা? আর সেটাও কি আজকের মতো ইন্টারেস্টিং হবে? দিনের আলোয় যখন চারদিক ঝলমল করছে, সবাই যে যার কাজে ব্যস্ত। একেবারে হোটেলের বাইরে করিডোরে এসে নর্মালি হাঁটা শুরু করলো শালিনী। এতক্ষণ সে খানিকটা দৌড়চ্ছিল বললেই ভালো হয়। আসলে হোটেল রুমের ছেলেটার প্রক্সিমিটিটা মারাত্মক। যেভাবে ও তার খুব কাছে এসে ফোন নাম্বারটা দিল আর ওই টোল পড়া গাল নিয়ে হাসছিল, তাতে আর একটু হলেই শালিনী নিজের সব কন্ট্রোল হারিয়ে ফেলত। যাই হোক, কাল রাতের কথা ভেবে সে আর মন খারাপ করলো না। যা হয়েছে ভালোই হয়েছে, অ্যাটলিস্ট নিজের আশেপাশে থাকা ফেক মানুষগুলোর আসল রূপ সে দেখে নিয়েছে। দুনিয়াতে যে কিছু ভালো লোক আছে এখনো, সেটাও সে কাল রাতেই বুঝতে পেরেছে। সবচেয়ে বড় কথা, কাল রাতে যে ভয়ঙ্কর পরিণতি তার হতে পারত, তার বদলে একটা ভালো ছেলের সাথে সে রাত কাটিয়েছে। ওভারঅল সি হ্যাজ নো রিগ্রেটস। আজ থেকে সে ফ্রি। কারোর মন রেখে কথা বলার প্রয়োজন তার নেই। সবাইকে পিছনে ফেলে এবার সে নিজেকে প্রায়োরিটি দেবে, নিজেকে ভালোবাসবে। যাই হোক, নিজেকে রেডি করলো শালিনী, কারণ এখন তার জন্য হাই লেভেল ড্রামা ওয়েট করে আছে। তাছাড়াও মনে মনেও নিজেও একটু এক্সাইটেড। এদিকে ওই ছবিগুলো ভাইরাল হওয়ার পর থেকে নানা রকমের নিউজ আর্টিকেল আসছে, যার পুরোটাই প্রায় গসিপ। হেডলাইন্সে লিখেছে, রিচ চিক গট কট উইথ অ্যান আননোন ম্যান। মজার ব্যাপার হলো আর্টিকেলগুলোতে কোথাও তার নাম লেখা নেই, বাট তার ছবি বেশ পরিষ্কার করে ছাপা হয়েছে। তাই কারোর আর বুঝতে বাকি নেই যে সে আসলে কে। এমনকি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এই মুহূর্তে ভালো খারাপ নানা ধরনের কমেন্টসে ভর্তি। আসলে এই ধরনের কেসে মেয়েদের দিকে আঙুল তোলা সবচেয়ে ইজি কাজ। এগুলো নিঃসন্দেহে ইনসাল্টিং, হার্ট ব্রেকিং যে কারোর কাছে। যদিও বা এইসব জিনিস দেখে বোঝাই যাচ্ছিল যে কেউ নিজের ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে সব করাচ্ছে। শালিনী বুঝতে পারল সবকিছুই তার সো কল্ড সিস্টার শাওনির কীর্তি। যাই হোক, এসব ফালতু ব্যাপারে মাথা খাটালেই গন্ডগোল। তাই আর না ভেবে সে কল করলো নিজের বেস্ট ফ্রেন্ড মৌমিতাকে। আসলে মৌমিতা তার থেকে একটা থ্যাঙ্কস টু ডিজার্ভ করে। একে তো সে কাল রাতে তাকে জাগিয়েছে, তার উপর আবার এতটা হ্যান্ডসাম একটা ছেলেকে। কিন্তু ফোন করে যা শুনল শালিনী, সেটা তাকে সব থেকে বেশি অবাক করে দিল। আসলে মৌমিতাকে ফোন করে একদমে কথাগুলো বলে যাচ্ছিল শালিনী, বলবে নাই বা কেন। এই মুহূর্তে সে অনেকটা রিলিজড অ্যান্ড হ্যাপি ফিল করছিল। কালকে রাতে যা কিছু হয়েছে তাতে সে আর কিছু না হোক কিছু প্রিটেন্সেস মানুষের থেকে একেবারে ফ্রি হয়ে গেছে। তাই তার কোনো চিন্তা নেই। তাই মৌমিতা কলটা ধরতেই এক্সাইটেড হয়ে শালিনী বলে চলে, হ্যালো হ্যালো মৌ, গুড মর্নিং ইয়ার। লিসেন, থ্যাংক ইউ সো মাচ ফর হোয়াট ইউ ডিড লাস্ট নাইট।
তুই যদি শেষ মুহূর্তে ওই অ্যাক্টর ফ্রেন্ডকে অ্যারেঞ্জ না করতিস আর তাড়াতাড়ি করে আমার হোটেলে পাঠিয়ে না দিতিস, তাহলে আমি জানি না যে আজকে এই মুহূর্তে আমার সাথে ঠিক কি হতো। তুই যে আমার কতটা হেল্প করেছিস আমি সেটা কিছুতেই এক্সপ্লেন করতে পারবো না, প্লিজ, বাট এগেইন থ্যাঙ্কস আ লট। মৌমিতা প্রথমে বুঝতে পারেনি এতবার শালিনী কিসের জন্য তাকে থ্যাঙ্কস বলছে। উল্টে সে হেজিটেট করছিল শালিনীর ফোনটা তোলার জন্য, কারণ কাল রাতে শালিনী যখন তাকে ফোন করেছিল সে ইচ্ছে থাকলেও তাকে হেল্প করে উঠতে পারেনি। সব মিলিয়ে সি ওয়াজ ফিলিং গিল্টি। কিন্তু এখন শালিনীর গলা শুনে তো মনে হচ্ছে সে খুব খুশি, কোনো একটা বিষয়ে শালিনী আজকে খুব ইমপ্রেস। তবুও খানিকটা সাহস করে আস্তে আস্তে মৌমিতা বলল, হোল্ড অন শালু, তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। তুই যখন কাল আমাকে ফোন করেছিলিস তখন আমি নিজেও একটা খুব কাজে বিজি ছিলাম, তাও তোর কথা অনুযায়ী আমি চেষ্টা করেছিলাম রে কাউকে খোঁজার, কিন্তু কিছুতেই পাইনি। আর তাই আমার পাঠানো লোক কি করে যাবে, আমি তো কাউকে পাঠাতেই পারিনি। কথাগুলো শুনে কিছুক্ষণের জন্য চমকে ওঠে শালিনী। মানে যদি মৌ তার জন্য কাউকে না পাঠিয়ে থাকে তাহলে তার রুমে তার বিছানায় কি ছিল কাল রাতে? কে সে যার হাসি দেখে অলমোস্ট প্রেমে পড়ে যাচ্ছিল সে? তার নাম কি? এর মধ্যে শালিনী রিয়ালাইজ করে এত কিছুর মাঝে নামটাই তো জানা হয়ে ওঠেনি তার। এতক্ষণ ধরে যে ব্যাপারটা নিয়ে সে সব থেকে খুশি ছিল এখন সেটাই তার কাছে সবচেয়ে বড় মিস্ট্রি হয়ে দাঁড়ালো। আচ্ছা এর উত্তর কি সে কোনোদিন পাবে? হাতের চেটোতে তার নাম্বারটা একবার দেখলো সে। ঘামে ঘামে কিছুটা নাম্বার উঠে গেছে, যদিও এখনো ডিজিটগুলো স্পষ্ট। হঠাৎ করে গাড়ির ঝাঁকুনিতে হুঁশ ফিরল তার। বাড়ি পৌঁছে গিয়েছে সে। শুধু তাই নয়, সে লক্ষ্য করল গাড়ির ভিতর তাকে দেখছে বাড়ির ম্যানেজার সন্তোষ। যার মানে হলো এতক্ষণে বাড়ির ভেতরে সবাই খবর পেয়ে গেছে যে বাড়ির ছোট মেয়ে বাড়ি পৌঁছে গেছে। চুপচাপ গাড়ি থেকে নেমে গাড়ির ভাড়া মিটিয়ে দেয় শালিনী। গেট খুলতে খুলতেই তার মনে হয় হঠাৎ করে তার ফেয়ারি টেলটা কিরকম মিস্ট্রি থ্রিলার স্টোরিতে পরিণত হয়। যাই হোক, এটা নিয়ে পরে ভাবা যাবে, এখন আর মাথা ঘামিয়ে লাভ নেই। আস্তে আস্তে বাড়ির দরজা দিয়ে ভেতরে ঢুকে এলো সে। আজকে তাকে অনেক কিছুই করতে হবে যা সে কোনো দিন করেনি। ঘোষবিলার ভেতরটা সেই মুহূর্তে কোনো কুরুক্ষেত্রের ময়দানের থেকে কম বলে মনে হলো না শালিনীর। আস্তে আস্তে সে বসার ঘরের দিকে গেল। ঢোকার আগেই ঘরের থমথমে অবস্থা দেখে বুঝেই গেল যে আজকে এখানে একটা বিরাট ঝামেলা হতে চলেছে। যাই হোক না কেন, সে আজকে সব কিছুর জন্য প্রস্তুত। যাই হোক, ঘরে ঢুকতেই দেখতে পেল তার ঠাকুমা, বাবা, সৎমা, শাওনি সবাই বসে আছে, যেন সার্কাসের অডিয়েন্স। এক্ষুনি শো শুরু হবে, তাই সবাই ওয়েট করছে। যাই হোক, সে ভেতরে ঢুকতেই হঠাৎ করে তার দিদি শাওনি তার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। শালিনী কিছু বুঝতে পারার আগেই সে কাঁদো কাঁদো মুখ করে শালিনীর হাত দুটো ধরে বলল, যাক বাবা, এসেছিস তুই তাহলে? আমার খুব চিন্তা হচ্ছিল জানিস। আমি বসেছিলাম তুই কখন আসবি, এখানে সবাই আছে, তুই এবার কাল রাতের ব্যাপারে যা বলার বলতে পারিস। এই অতি প্রেম, তাও আবার নিজের সোকল্ড দিদি ডার্লিং এর থেকে ঠিক হজম হলো না শালিনীর। সঙ্গে সঙ্গে হাতটা ছাড়িয়ে নেয় সে আর বলে, আমি আবার কি বলবো নতুন করে? খবরে দেখোনি? সবাই তো দেখে নিয়েছে। আর তাছাড়া আমি ভুলটা কি করেছি যে ক্ষমা চাইতে হবে? শালিনীর কথাবার্তায় এটুকু পরিষ্কার যে সে কোনোভাবেই ক্ষমা চাইবে না। চুপ করো শয়তান মেয়ে ছেলে একটা! টেবিলের ওপর একটা থাপ্পড় মেরে কথাগুলো বলল অতনু ঘোষ। তার এই আচরণে ঘরের সবাই একটু চমকেই উঠল, একজন ছাড়া। সেই ছিল এই সব অ্যাকুইজিশনের মধ্যমণি, শালিনী। অনেক হয়েছে তোমার অসভ্যতামি, বি সিরিয়াস, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে। কথাগুলো বলল অতনু ঘোষ। মানে আমাকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে আমি সিরিয়াস নই? আমি কি বলেছি একবারও যে আমার খারাপ লাগছে বা আমার দুঃখ হচ্ছে? আমি একটা অ্যাডাল্ট মেয়ে। দম না নিয়ে প্রায় গড়গড় করে কথাগুলো বলে গেল শালিনী। অতনু ঘোষ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। রাগের মাথায় চিৎকার করে উঠে দাঁড়ান সোফা থেকে। শয়তান মেয়ে, অসভ্য ছোট লোক! নিজের ছোট মেয়েকে অপমান করতে কোনো কিছুরই কমতি রাখেন না তিনি। শালিনী বিন্দুমাত্র ভয় না পেয়ে বলে ওঠে, তা ভালো তো, আমি না হয় অসভ্য, শয়তান, ছোট লোক, এতে তো দোষের কিছু নেই, কারণ এগুলো তো আমি জেনেটিক্যালি তোমার থেকে পেয়েছি। ইউ শুড বি প্রাউড অফ মি। অনেকক্ষণ ধরে চুপ করেছিলেন বৈশাখী। এবার তিনি খুব আস্তে আস্তে মুখ খুললেন।
ওভাবে কথা বলতে নেই শালু, উনি তোমার বাবা হন। আসলে এই অবস্থায় এই ধরনের কথা বলে আরেকটু অতনুকে নিজের মেয়ের এগেনস্টে রাগানোর সুযোগটা হাতছাড়া করতে চাইছিলেন না তিনি। কিন্তু শালিনীও আজকে ঠিক করে এসেছে, সে আজ ওদের কোনো রকম কথাই ধোপে টিকতে দেবে না। আমি শয়তান আর অসভ্য যাই হই না কেন, আমি সবটা সবার সামনে করি, ঘুমটা তলায় নাটক করি না আমি। কথাটা বলেই সে আর চোখে তাকায় বৈশাখের দিকে, আর বৈশাখীও ব্যাপারটা লক্ষ্য করে। আজ অব্দি সে জানতো তার মেয়ে শালিনী খুব ভদ্র, নম্র, শান্ত স্বভাবের। এভাবে মুখে মুখে কথা বলা তো দূরের কথা, সে কোনোদিন কারোর সাথে কোনো রকম অসভ্যতা করেনি। চিরকালই খুব বাধ্য মেয়ে সে। তাহলে আজকে হঠাৎ এমন কি হলো যে শালিনী এইরকম ভাবে কথা বলছে? কিন্তু চিরকালের মতো আজও তাকে একজন ভালো এবং আদর্শ স্ত্রী ও মায়ের অভিনয়টা চালিয়ে যেতে হবে। তাই সে আবার নিজের আগের ভঙ্গিমাতে বলে উঠল, ওভাবে বলে না সোনা, উনি না তোমার বাবা হন, বাবাকে সরি বললে কি কেউ ছোট হয়ে যায়? তুমি ক্ষমা চেয়ে নাও, দেখবে আমরা সবাই ধীরে ধীরে পুরো ব্যাপারটা ভুলে যাব। মানে এটা ঠিক কি ধরনের রসিকতা? কাল রাত থেকে যা যা হয়েছে তার সবটাই একটা ওয়েল এক্সিকিউটেড প্ল্যান। কাল রাতে ওই ছেলেটা যেই হোক না কেন যদি না আসতো, তাহলে শালিনীর এই মুহূর্তে কি অবস্থা হতো সেটা তো এখানে যারা আছে তাদের মধ্যে প্রায় সবাই জানে। সব থেকে বড় কথা, তারা তো এটাই চেয়েছিল। আসলে পুরো ঘটনাতে কেউ যদি ভিকটিম হয়ে থাকে তাহলে সে শুধুমাত্র শালিনী নিজে। She deserve a damn apology from every person for letting her down. তা না করে তাকে কিনা বলছে সরি বলতে। মানে ব্যাপারটাতে শালিনী হাসবে না রাগ করবে না কাঁদবে সেটাই বুঝে উঠতে পারল না। ঠাকুমাও সেই ঘরেই প্রেজেন্ট ছিলেন। তিনি পুরো নাটকের বিন্দু বিসর্গও জানেন না। তার কাছে তার ছোট নাতনি তার ছেলের সাথে অসভ্য ব্যবহার করেছে, এটাই এস্টাবলিশড হলো। একসময় এই শালিনীকে প্রাণ দিয়ে ভালোবাসতেন তিনি, কিন্তু আজ তার মনও যথেষ্ট বিষিয়ে আছে শালিনীর বিরুদ্ধে। তাই শালিনী যখন একের পর এক কথাগুলো বলে চলেছে তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি। তোমার ম্যানার্স কোথায়? এই শিক্ষা পেয়েছো তুমি ছোট থেকে? এতটুকু বুদ্ধি থাকলে মাথায় মানুষ এ ধরনের নোংরা স্ক্যান্ডালে জড়ায় না। নিজের তো ছেড়েই দাও, বাড়ির সম্মানটাকেও মাটিতে টেনে নামিয়েছো তুমি। নিজের দিদিকে দেখে শেখো কিছু। আসলে এই ঘরে এই মুহূর্তে কারোর যদি সত্যি শালিনীকে একটু হলেও কষ্ট দিতে পারে তাহলে সেটা হলো তার ঠাম্মা। একসময় এই ঠাম্মার কাছে খুব আদর যত্ন পেয়ে এসেছে শালিনী, কিন্তু তার দিদি শাওনি এইটাও কেড়ে নিয়েছে তার থেকে। তাই শালিনীর খারাপ লাগলেও সে মনে বোঝে এটা স্বাভাবিক, এটাই তাকে মেনে নিতে হবে। ঠিক বলেছ ঠাম্মি, আমার বুদ্ধিশুদ্ধি থাকলে কি আর আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতাম এই ঘরে সবার জিরার মুখে? আর ঠিক বলেছ, আমার অনেক আগেই আমার দিদির থেকে শেখা উচিত ছিল, কারণ যা যা ট্যাকটিস ওর জানা আছে সেসব একটু হলেও জানলে আমি বলতে যেতাম। কথাটা খানিকটা টোন কেটেই বলল শালিনী, আর যাকে বলল সে ভালোই বুঝতে পেরেছে, কারণ সঙ্গে সঙ্গে তার নাকি কান্নার সুর ভেসে এলো, আর সঙ্গে কিছু নাটকের কথা। এসব কি বলছিস তুই শালু? সত্যি করে বল, আমরা বেস্ট সিস্টার্স নই? কি হয়েছে তোর বোন, তুই এভাবে নিজের দিদিকে নিয়ে বলছিস? আচ্ছা আচ্ছা, তুই কি আমার উপর রাগ করে আছিস? বল তাহলে, এক্ষুনি আমি সবার সামনে তোর থেকে ক্ষমা চেয়ে নেব। কিভাবে সকলের মাঝখানে চোখের জল ফেলে সিম্প্যাথি গেইন করতে হয় শাওনি সেটা ভালোই জানে, আর তাতে কাজও হলো সঙ্গে সঙ্গে। ঠাকুমা সোফা থেকে উঠে বললেন, আহা বাছা, কাঁদে না, তুইও তেমনি, কার কথায় যে কাঁদছিস কে জানে। তবে শালিনীকে আজকে কেউ থামাতে পারবে না, সে তো সবকিছু শেষ করতেই এসেছে। বেস্ট সিস্টার্স? ইউ মিন #বেস্ট সিস্টার্স? সত্যি? তা আমি তো জানতামই না যে বেস্ট সিস্টার্সরা একে অপরকে ব্যাকস্ট্যাবিং করতে পারে, এত প্লটিং করতে পারে। হাসতে হাসতে কথাগুলো বলল শালিনী। শাওনি কাঁদতে কাঁদতে বলল, শালু তুই কি বলতে চাইছিস? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বিশ্বাস কর, তোর সাথে যা হয়েছে তা থেকে সব থেকে বেশি কষ্ট পেয়েছি আমি। শাওনি কাঁদো কাঁদো গলায় বলল, কালকে রাতে সত্যি যদি শালিনীর জ্ঞান না থাকতো, তার নিজের কানে তার আদরের দিদির কথাগুলো সে শুনতে না পেত, তাহলে এখন অস্কার পাওয়ার মতোই এই অ্যাক্টিং দেখে শালিনী গলে যেত।
কিন্তু ভাগ্য ভালো এরকম আর হবে না। সে এখন আসল আর নকলের ফারাক বুঝতে শিখে গেছে। এবার খানিকটা বিরক্তি নিয়ে সে বলে উঠল, এই এই নাকি কান্নাগুলো এবার বন্ধ কর দিদি, আর ভালো লাগছে না। অনেক তো হলো, এবার অন্তত ক্ষমা দে। শালিনীর কথা বলা মাত্র শাওনি নিজের গলার স্বর আর একটু বাড়িয়ে দিয়ে কাঁদতে শুরু করলো। অর্থাৎ সবাইকে এটাই বোঝাতে চাইল যে এই মুহূর্তে দাঁড়িয়ে তার ছোট বোন তাকে যা যা বলছে তাতে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। উফ, কি কষ্ট! বিড়বিড় করে ব্যঙ্গ করে বলে উঠল শালিনী। বৈশাখী তাড়াতাড়ি করে এসে নিজের মেয়েকে সান্ত্বনা দিতে লাগলেন। ঠাকুমার এইসব দেখে থাকতে পারলেন না। তিনি আরেকটু সুর চড়িয়ে শালিনীকে বললেন, তোমার হাবভাব দেখে আমি হতভম্ব হয়ে যাচ্ছি, অবাক হয়ে যাচ্ছি। নিজেকে এরকম অমানুষ বানিয়ে তুলেছ তুমি ধীরে ধীরে। কেউ এভাবে ব্যবহার করে নিজের দিদির সাথে? তোমাকে দেখে তো বোঝাই যায় তুমি ওই নির্লজ্জ মায়ের মেয়ে। সে তো চলে গেছে কোন জন্মে, কিন্তু তোমাকে রেখে গেছে আমাদের জীবন নষ্ট করার জন্য। এতক্ষণ ব্যাপারটাকে খুব হালকাভাবে নিচ্ছিল শালিনী, কারণ তাকে কে কি বলল বা না বলল তাতে আর তার কোনোদিনই কিছু যায় আসবে না। এই ঘরে দাঁড়িয়ে থাকা কোনো মানুষকেই সে আর নিজের মনে করে না। কিন্তু হঠাৎ করে ঠাম্মার তার মাকে টেনে আনায় রাগে ফেটে পড়ল শালিনী। বয়স তো অনেক হয়েছে ঠাম্মি, এই শেষ বয়সে হরিকীর্তন করার সময় এসেও তুমি কি সত্যি কথাটা বলতে পারছো না? না মানে কাকে ভয় পাচ্ছ বলো তো? আমার মাকে যদি তোমার আজকে দাঁড়িয়ে নির্লজ্জ মনে হয়, তাহলে সেই মানুষকে তুমি কি বলবে যে অন্য পুরুষের সাথে পরকীয়া করে সম্পর্কে জড়াতে ভালোবাসে? তাকে কি বলবে যে নিজেকে সেকেন্ড ওম্যান হিসেবে মেনে নেয়? যে একজন বিবাহিত পুরুষকে সিডিউস করে, তার বিবাহিত স্ত্রী যখন নিজের কাজের জায়গায় সবচেয়ে বেশি সাকসেসফুল স্টেজে আছে তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর তারপরেও লজ্জা শরমের মাথা খেয়ে তার জায়গায় এসে বসে পড়ে? কি হলো বলো? উত্তর দিচ্ছ না কেন এখন? নাকি সব বলা কওয়া শেষ? শালিনীর এই কথাতে ঠাকুমা চুপ করে গেল, কারণ সত্যি তার কিছু বলার নেই। ঘরের আর সবাই একে অপরের মুখ চাওয়াচাই করলেও একজন ছিল যার মুখের পুরো রংটাই উড়ে গেল কথাগুলো শুনে। সে আর কেউ নয়, শাওনির মা বৈশাখী। কারণ তার থেকে ভালো আর কেউ জানে না শালিনীর মা ঠিক কবে, কোথায়, কিভাবে মারা গেছে। আর সেই সত্যি সামনে এলে কি হবে ভেবেই তার বুকটা কেঁপে উঠল। পরবর্তী এপিসোড শুনতে হলে অবশ্যই শুনতে থাকুন পকেট এফএম। লিংকটি রয়েছে ডেসক্রিপশনে।